রাজ্যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নতুন করে শপথ নেওয়ার সাথে সাথে নতুন করে ক্যাবিনেট মন্ত্রিসভা গঠনের পাশাপাশি কেন্দ্রীয় সরকার এবং পাশাপাশি রাজ্য সরকারও কিন্তু নতুন করে কাজ শুরু করে দিয়েছে অষ্টাদশতম লোকসভা নির্বাচনের পর্ব মেটার সাথে সাথেই। কিন্তু তার মধ্যেই রাজ্যে নতুন করে একটা কিন্তু চাপ এসে গেছে। আপনারা সকলেই বুঝতে পারছেন সেই চাপটা কী। অর্থাৎ আগামী 10ই জুলাই, অর্থাৎ আর খুব বেশি দিন নেই, 10 থেকে 15 দিনের মধ্যে টাইম রয়েছে এই উপনির্বাচনের জন্য। অর্থাৎ 10ই জুলাই যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সে ব্যাপারেই কিন্তু আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব। এবং আজকে আমরা মেনলি যে বিষয়টাকে ফোকাস করার চেষ্টা করব যে সেটা হচ্ছে যে আপনারা টাইটেলে যেটা দেখেছেন যে 4 বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা কিন্তু খুবই কম। আমরা একটা কথা বলতে পারি, মানিকতলা বাদে বাকি 3টিতে বিশেষত জয়লাভের সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। শুধু জয়লাভের সম্ভাবনা নেই এটা বললে তো হবে না, কেননা সম্প্রতি যে লোকসভা নির্বাচন হলো সেখানে কিন্তু রাজ্য বিজেপির, বিশেষত রাজ্য বিজেপির, কেন্দ্র বিজেপি তো বটেই, সে সঙ্গে রাজ্য বিজেপির কিন্তু ভরাডুবি ঘটেছে। গতবারে 18টা সিট পেয়েছিল, সেই তুলনায় এবারে 12টা মাত্র সিট পেয়েছে। সেই তুলনায় কিন্তু অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রচুর পরিমাণে এগিয়ে গেছে 2019-এর লোকসভা নির্বাচনের তুলনায়। এবারের 2024-এর লোকসভা নির্বাচনে প্রচুর পরিমাণে তাদের শক্তি বৃদ্ধি ঘটিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই উপনির্বাচন মাত্র 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, কিন্তু তাতেও তৃণমূল কংগ্রেসের পরাজয়ের সম্ভাবনা কেন রয়েছে সেটা একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই এই জায়গাটা ভাবছেন যে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন, কেননা এখানে যে উপনির্বাচন হবে এটা রাজ্য ইলেকশন কমিশন দ্বারা পরিচালিত হবে, তো সেক্ষেত্রে অনেকে ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রাজ্যের ইলেকশন কমিশনের সঙ্গে গোপনে আঁতাত করে বা চুক্তিবদ্ধ হয়ে বা আলাপ আলোচনার মধ্য দিয়ে ভেতরে ভেতরে হয়তো খুব শীঘ্রই, অর্থাৎ লোকসভা নির্বাচনের পরে পরেই এই বিধানসভা উপনির্বাচনটা নিয়ে চলে এসেছেন। এটা ভাবাটা কিন্তু খুব ভুল নয়, কেননা সকলে এটা হয়তো ভাবছেন যে উপনির্বাচনে জয়লাভের সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে তৃণমূলের, কেননা সম্প্রতি যেহেতু লোকসভা নির্বাচনে বেশিরভাগ মানুষ তৃণমূলকে জিতিয়েছে এবং তৃণমূলের যেহেতু ভোট ব্যাংকে প্রচুর পরিমাণে ভোট পড়েছে, তাহলে সেই উদ্যোগ থেকে মানুষের সেই যে উন্মাদনা, মানুষের সেই যে উত্তেজনা, সেইটাকে কাজে লাগিয়েই হয়তো এবারে উপনির্বাচনে তারা জয়লাভ করতে চলেছে, বা সেরকম কোনো চিন্তাভাবনা নিয়েই হয়তো রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে ভেতরে ভেতরে আঁতাত করে খুব শীঘ্রই এই উপনির্বাচনটা নিয়ে চলে এসেছে। দেখুন, সেটা যদি হতো তাহলে বিষয়টা অন্য রকম ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই খুব শীঘ্রই নতুন করে আবারও ভোটটা নিয়ে চলে আসা, এই উপনির্বাচনে ভোটটা নিয়ে চলে আসায় তিনি কিন্তু ক্ষুব্ধ। ভাবতে অবাক লাগে, কিন্তু প্রকৃত ফ্যাক্ট কিন্তু এটা। কেন সেটাও আপনাদের বলবো। দেখুন, মেন কথা হচ্ছে এই যে লোকসভা নির্বাচন যে গেল, অষ্টাদশতম লোকসভা নির্বাচন 2024, দেখুন এর আগে যে লোকসভা নির্বাচনটা হয়েছিল 2019 সালে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কতগুলো সিট পেয়েছিল আর বিজেপি কতগুলো সিট পেয়েছিল? বিজেপি পেয়েছিল 18টা, সেই তুলনায় তৃণমূল পেয়েছিল 22টার মতো সিট। তো যাই হোক, সেখানে অর্থাৎ 2019-এ তৃণমূল কংগ্রেসের ফল কিন্তু সেখানে জয়লাভ করলেও তাদের আশানুরূপ ফল হয়নি, কিন্তু সেই তুলনায় এবারে লোকসভা নির্বাচনে তাদের জয়লাভটা বেশি হয়েছে, তাদের কিন্তু শক্তি বৃদ্ধি ঘটেছে। এখন বিষয় হচ্ছে এটাই, এর জন্য তৃণমূলকে তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা শীর্ষ নেতৃত্বকে কিন্তু প্রচুর পরিমাণে লড়তে হয়েছে। এক কথায় তাকে কিন্তু যুদ্ধে নামতে হয়েছে, এবং সেই যুদ্ধ কিন্তু খুব ভয়ানক যুদ্ধ ছিল। গতবারে যেভাবে তার ফল খুবই খারাপের দিকে গিয়েছিল, সেই তুলনায় বিধানসভা নির্বাচনের পরে এবারে লোকসভা নির্বাচনে কিন্তু তাকে প্রচুর পরিমাণে এখানে যুদ্ধ করতে হয়েছে। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনী প্রাককালে কিন্তু 25টারও বেশি সভা করেছেন, রাজনৈতিক সম্মেলন করেছেন, রাজনৈতিক জনসমাবেশ করেছেন। তাহলে সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সমস্ত ব্যাপারটা চাপ পেতে হয়েছে।
তাহলে মেন কথা এটাই যে এবারে লোকসভা নির্বাচনে কিন্তু তাকে রীতিমতো যুদ্ধে নামতে হয়েছে এবং এখানে কিন্তু তাকে জয়লাভ করতে হচ্ছে, কিন্তু তৎক্ষণাৎ আবারও একটা নির্বাচন, যদিও এখানে 4টে মাত্র বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, কিন্তু তথাপি এই বিধানসভা নির্বাচনও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। কেন নয় সেটা বলছি। দেখুন, একটা কথা হচ্ছে যে এখানে যে 4টে বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হচ্ছে, আপনারা সকলেই জানেন কোন কোন কেন্দ্রে হচ্ছে, তবু আর একবার বলি, মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ, তাই তো? এই 4টিতে যে উপনির্বাচন হচ্ছে এটাই কিন্তু সব নয়। এই নির্বাচন হয়ে গেলে আবারও কিন্তু উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচন এই কেন্দ্রে নয়, বাকি 6টা উপনির্বাচন হবে বাকি 6টা বিধানসভা কেন্দ্রে। সেগুলো কোনগুলো আমরা কিন্তু গত এপিসোডে বলেছিলাম, তবু একটু শর্টে বলছি। সেগুলোর মধ্যে রয়েছে নৈহাটি, সেগুলোর মধ্যে রয়েছে মেদিনীপুর, তারপরে রয়েছে সিতাই এবং সেই সঙ্গে রয়েছে কিন্তু তালডাংরা এবং হারোয়া, আরেকটা রয়েছে 6 নম্বরে মাদারহাট। দেখুন, এই 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে এই 10ই জুলাই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পরেই। এখন তাহলে আপনারা বলবেন যে এই 4টে এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল? তাহলে তো 10টা একসঙ্গে করে ফেললেই ভালো হতো। এটা কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও চান, এটা কিন্তু তিনিও চান, কিন্তু এটা কিন্তু বিজেপি হয়তো চায় না। কেননা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে বিজেপির সঙ্গে প্ল্যান করে হয়তো নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন এই খুব তাড়াতাড়ি এই পরিকল্পনাটা নিয়ে এসেছে এবং ডেট ঘোষণাও করে দিয়েছে। কেন এই সমস্যা, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ক্ষুব্ধ এই এত তাড়াতাড়ি নির্বাচন করার ক্ষেত্রে, সেটা বলি। দেখুন, যখনই নির্বাচন কমিশন, সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিংবা রাজ্য নির্বাচন কমিশন, যখনই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে না, তখনই কিন্তু প্রতিটা রাজনৈতিক দলকে যারা যারা প্রার্থী পদ দিতে চায় তাদেরকে কিন্তু সেই নির্বাচন কেন্দ্রগুলিতে অর্থাৎ সেই বিধানসভা উপনির্বাচন যে হবে সেই বিধানসভা কেন্দ্রগুলিতে প্রার্থী সিলেক্ট করতে হয়। এটা একটা বিশেষ সমস্যা, কেননা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, অন্তর্কলহ রয়েছে, ইত্যাদি বিভিন্ন সমস্যা রয়েছে। সেগুলো মেটানোর পরে কিন্তু এই প্রার্থী পদগুলো দেওয়া যায়, কিন্তু সেই সময়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না। দ্বিতীয় কথা, যেহেতু এখানে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেছে, তাহলে আপনারা সকলেই জানেন দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই কি হয়, কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়। আর এই কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার সাথে সাথেই বর্তমানে রাজ্য সরকারের পক্ষে আর নতুন করে কোনো প্রকল্প নিয়ে আসা, নতুন করে কোনো চিন্তাভাবনা, এই যে ক্যাবিনেট মন্ত্রিসভাগুলোতে যে সিদ্ধান্ত হচ্ছে, ভোটের পরে যে নতুন করে ক্যাবিনেট মন্ত্রিসভা বসছে, তারা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে, কিন্তু পরিকল্পনা নিলেও সেগুলো কিন্তু বাস্তবায়িত করতে পারছে না, সেগুলো কিন্তু প্রকাশ করতে পারছে না। তারা যে জনতার জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তারা কী চিন্তাভাবনা নিচ্ছেন, কী সিদ্ধান্ত নিচ্ছেন, কী কার্যকরী করতে চাইছেন, সেগুলো কিন্তু একটাও তারা কার্যকরী করা, বাস্তবায়িত করা তো দূরের কথা, তারা কিন্তু ঘোষণাই করতে পারছেন না। এটা কিন্তু রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুবই একটা চাপের বিষয়, অস্বস্তির বিষয়। এ কারণেই তিনি কিন্তু এই দ্রুত আবারও উপনির্বাচন হওয়ার ব্যাপারে কিন্তু তিনি ক্ষুব্ধ। অপরদিকে নরেন্দ্র মোদী কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই তিনি কিন্তু ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকগুলোর পাশাপাশি, যেহেতু এটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ, রাজ্যের যেহেতু নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত এবং রাজ্যের মাত্র 4টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে, তাহলে কেন্দ্রীয় সরকারের কোনো ব্যাপারটা নেই। তাই প্রধানমন্ত্রী কিন্তু কী করছে, সেই তুলনায় একের পর এক কিন্তু প্রকল্প এবং সেই সঙ্গে ক্যাবিনেট মন্ত্রিসভায় বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারছেন, সেগুলো বাস্তবায়িত করতে পারছেন, সেগুলো কার্যকরী করতে পারছেন এবং সেই সঙ্গে সেগুলো প্রকাশও করতে পারছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ক্ষুব্ধ আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আপনারা কি এর পরেও বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে এই সিদ্ধান্ত নিয়েছেন? নিশ্চয়ই নয়। এতক্ষণে আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবারে আপনাদের বলি, দেখুন, যেহেতু এখানে বিজেপি বিপুল পরিমাণে ভোটে এবারে পরাজিত হয়েছেন, সে কারণেই কিন্তু বিজেপি এখানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা বলার চেষ্টা করছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে বিজেপি
এখানে রাজ্য নির্বাচন কমিশনেরকে প্রভাবিত করে, এবং সেটা বিজেপি বলতে রাজ্য বিজেপি নয়, কেন্দ্রীয় বিজেপির দিক থেকেই হয়তো চাপে আসছে, এসে গিয়ে হয়তো তারা এই দ্রুত এখানে নির্বাচনটা নিয়ে আসতে চাইছে। আমরা যখন এই মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এগুলো নিয়ে যখন আলোচনা করব, তখন এই বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যে বিজেপি কেন চায় খুব দ্রুত ভোটটা নিতে, মানে ভোট অনুষ্ঠিত করতে, আবার তৃণমূল কেন চায় এই বিষয়টা থেকে অনেকটা পিছিয়ে থাকতে। দেখুন, বিভিন্ন মানে বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রকম সমস্যা আছে। একটা সমস্যা কিন্তু যে 4টে বিধানসভা কেন্দ্রে তা নয়, কিন্তু কোনটাতে বেশি সমস্যা, কোনটার সমস্যা অন্যরকম, কোনোটার সমস্যা অন্যরকম, এইগুলো কিন্তু ইকুয়াল করে করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, রাজনীতিবিদরা কিন্তু বিষয়টাকে অনেকটা কন্ট্রোল করছেন। তো সেই রকমই একটা অ্যানালিসিস আজকে করার চেষ্টা করছি, আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। সেই সঙ্গে আপনাদেরও যদি কিছু বলার থাকে, কিছু পরামর্শ দেওয়ার থাকে, সেটাও কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, একটা কথা এখানে গুরুত্বপূর্ণ যে 10টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বাকি। কেন 10টা নির্বাচন বাকি? দেখুন, কোনোটাতে বিধানসভার বিধায়ক মারা গিয়েছেন, কোনোটাতে কি হয়েছে, বিধানসভার বিধায়ক পরবর্তীকালে সাংসদ পদের জন্য মনোনীত হয়েছেন এবং কিন্তু তিনি নির্বাচনের মাধ্যমে কিন্তু জয়লাভও করেছেন। আবার কোনোটাতে দলছুট হয়ে গিয়ে, দলছুটি বলা চলে, দলত্যাগ করে দিয়ে অন্য দলে যুক্ত হয়েছেন। এই রকম বিভিন্ন কারণের জন্য কিন্তু এখানে নির্বাচনটা করতে হচ্ছে। যেমন ধরুন, মানিকতলা বিধানসভা কেন্দ্রে সাধন পাণ্ডে মারা গেছেন এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু খুব দ্রুত, মানে 6 মাসের মধ্যেই সেখানে নির্বাচন হওয়া দরকার, এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু সেখানে আবারও বিধায়ক তথা এমএলএর আসা দরকার, কিন্তু সেটা হয়নি এবং সেটা না হওয়ার কারণও রয়েছে। তো মেন কথা এটাই যে 10টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন থাকলেও এবারে 4টেকে বেছে নেওয়া হলো কেন, বাকি যেগুলো রয়ে গেল সেগুলো রয়ে গেল কেন? দেখুন, এর কারণ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে 10টা যদি একসঙ্গে হয়, কেননা দেখুন 10টা বলতে তো খুব বেশি নয়, কেননা মানে পশ্চিমবঙ্গে কতগুলো বিধায়ক সিট রয়েছে সেটা লক্ষ্য করুন, আর লোকসভা আসন কতগুলো রয়েছে লক্ষ্য করুন। সেই তুলনায় মাত্র 10টা, এগুলোকে একসঙ্গে করা যেত না? দেখুন, এক্ষেত্রে বিভিন্ন অভিযোগ রয়েছে, বিশেষত বিজেপির তরফ থেকে অভিযোগ রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে যে রাজ্যে নাকি আইন শৃঙ্খলা রক্ষার বড়ই অভাব দেখা দেয় ভোটের সময়। সেই সঙ্গে এখানে যেহেতু রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হয়, স্বাভাবিকভাবে এখানে বুথ রিগিং হয়, ছাপ্পা ভোট হয়, ভুয়ো ভোটার, এরকম বিভিন্ন রকম নাকি সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে যদি এই 10টা বিধানসভা কেন্দ্রে নির্বাচনের জন্য অপেক্ষা করলেও সেখানে যদি প্রথমে 4টে, তারপরে 6টা, কিংবা প্রথমে 4টে, তারপরে আবার 4টে, তারপরে 2টো, এইভাবে যদি করা হয়, অর্থাৎ পাটে পাটে ভাগ করে যদি নির্বাচনগুলো করা যায়, তাহলে হয়তো নাকি রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা হতে পারে, এরকম নাকি অভিমত বিভিন্ন রাজনৈতিক দলের, বিজেপিরও নাকি রয়েছে। সেই জায়গা থেকেই হয়তো করছে, এরকম কিছু হতে পারে, এরকম কিছু তথ্য আসছে, তথ্যসূত্রে এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা যে 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে আগামী 10ই জুলাই এবং তার ফলাফলও প্রকাশ হবে তার ঠিক 3 দিন পরে, অর্থাৎ 13ই জুলাই, সে ব্যাপারটায় আসি। দেখুন, প্রথমেই বলবো মানিকতলা এই যে কেন্দ্রটা, অর্থাৎ বিধানসভা কেন্দ্রটা, এখানটা একটু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, ব্যাপারটা একেবারেই অন্যরকম। কীরকম দেখুন, মানিকতলা কেন্দ্রে বলা যেতে পারে যে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা খুব বেশি রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এখানে বিজেপি কিন্তু হাল ছেড়ে দেবে। কেননা এ কারণেই বলছি যে ভোটের সাথে সাথেই নতুন করে ভোট আনতে চলেছে নির্বাচন কমিশন। এটা অনেকেই যেমন ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কারসাজি, কিন্তু আদৌ সেটা নয়। কেন নয় সেটা তো এতক্ষণ বললাম, কিন্তু বিজেপি এ কারণেই চাইছে, কেন চাইছে সেটা এই যে 4টে বিধানসভা কেন্দ্র রয়েছে এগুলো নিয়ে একটু অ্যানালিসিস করলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বলছি যে মানিকতলা কেন্দ্রটাতে দেখুন সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন, এবং সেই সাধন পাণ্ডে কিন্তু বিশেষ প্রভাবশালী হেভিওয়েট পার্সন বা হেভিওয়েট নেতা যাই বলবেন কেন, তিনি একসময় কিন্তু রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, কিন্তু তার আকস্মিক মৃত্যুর কারণে এই পদটা শূন্য হয়ে যায়। স্বাভাবিকভাবেই এখানে 6 মাসের মধ্যে নির্বাচন হয়ে গিয়ে, এবং তার 6 মাসও লাগে না, তার থেকেও কম সময়ের মধ্যে নির্বাচন হয়ে এখানে নতুন করে বিধায়ক বা এমএলএ এসে যাওয়ার কথা।
কিন্তু এই নিয়ে এক অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। প্রথম সমস্যা কি না, তার স্ত্রী এবং তার কন্যা দুজনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। তার স্ত্রী সুপ্তি পাণ্ডে বলছেন আমি এখানে প্রার্থী হব, আবার তার কন্যা শ্রেয়া পাণ্ডে সেও বলছে আমি এখানে প্রার্থী হব। শ্রেয়াও কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে এলাকাটাকে ধরে রাখার জন্য এবং এলাকাটাকে নিজের আয়ত্তে রাখার জন্য চেষ্টা করেছে। আবার অপরদিকে সুপ্তি পাণ্ডে, যিনি সাধন পাণ্ডের পত্নী, তিনি কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই ঘনিষ্ঠ বলতে কি, তিনি ছিলেন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন করছিলেন বা এমএ পড়ছিলেন বা মাস্টার ডিগ্রি করছিলেন, তখন কিন্তু এই সুপ্তি পাণ্ডে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বান্ধবী। তো সেই বান্ধবী এবং তার সঙ্গে যোগাযোগ এবং তার সঙ্গে সুমিষ্ট ব্যবহার, তার সঙ্গে প্রীতির যোগাযোগ, এই সকল ব্যাপারগুলো এখানে কিন্তু অনেকটা ব্যক্তিগত কাজ করেছে। আবার অপরদিকে শ্রেয়ার ব্যাপারটা, সে যেহেতু জুনিয়র, সেইখানটা কিন্তু অনেকটা কাজ করেছে। দেখুন, পরবর্তীকালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে এই সুপ্তি পাণ্ডে আমার ব্যক্তিগত চয়েস। আবার একই সঙ্গে কন্যা শ্রেয়া পাণ্ডের ব্যাপারে বলছেন যে ওনার জন্য আগামী দিন খোলা রাস্তা থাকছে এবং উনিও কিন্তু, অর্থাৎ আমার কাছে এক ঝাঁক ইয়াং জেনারেশন রয়েছে, ওরা ভালো করে আগে কাজটা শিখে নিক, তারপরে ওদেরকেও আমরা সুযোগ দেবো, এইরকমও কিন্তু তিনি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আবার একইভাবে দ্বিতীয় সমস্যা দেখা দিচ্ছে যে রাজনৈতিকভাবেই তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এবং কেউ কেউ এখানেও নেতা নেত্রী রয়েছেন যারা এই সাধন পাণ্ডের পরিবার থেকে এই মানিকতলা আসনটাকে নিজেদের অধীনে বা ছিনিয়ে নিতে চাইছেন। এই যে দ্বন্দ্ব, অর্থাৎ ত্রিমুখী দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এই দ্বন্দ্বের কারণেই কিন্তু বিষয়টা অনেকটা পিছিয়ে যায়। অপরদিকে বিজেপিও কিন্তু এই দ্বন্দ্বের অনেকটা সামিল হয়েছিল। কীরকম, সেটা কিন্তু এই পারিবারিক সমস্যায় নয়, তারা চেয়েছিল এই যে সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন তার যদি 6 মাসের মধ্যেই ভোটটা হয় তাহলে কি হবে, জনগণ অনেকটাই যে মৃত্যুর ব্যাপারটা অনেকটা আবেগতাড়িত হয়ে বা আবেগের বশে কিন্তু তৃণমূলকেই ভোটটা দিয়ে ফেলতে পারে। এই ব্যাপারটা কিন্তু অনেকটাই বিজেপিকে ভাবিয়ে তুলেছিল। স্বাভাবিকভাবেই তারা কিন্তু কি করে, যে কোনো না যে কোনোভাবে সেখানে কেস করে দেয় এবং কেস করে দেওয়ার কারণে সেটা কিন্তু হাইকোর্টে মামলা চলতে চলতে সেই সময়সীমা পেরিয়ে যায় এবং তার ফলেই কিন্তু দীর্ঘদিন পেরিয়ে শেষ পর্যন্ত এবারের 2024 লোকসভা নির্বাচনের পর আর অপেক্ষা না করে শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন এখানে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয়। সাধন পাণ্ডের এই আবেগ কিন্তু তাহলে এখানে অনেকটা পিছিয়ে যায়, কেননা বিজেপি এটা বুঝতে পারে যে যত সময় গড়াতে থাকবে সাধন পাণ্ডের প্রতি মানুষের আবেগ কমতে থাকবে, সাধন পাণ্ডেকে মানুষ ভুলতে থাকবে। এই জায়গাটা বিজেপি কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে, আর সেই জায়গা থেকেই কিন্তু তারা অনেকটা ঝোপ বুঝে কোপ ফেলার মতো কিন্তু একটা চেষ্টা করে। এইখানটা দিয়েই কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিগত যে ভোট হয়েছিল এখানেও কিন্তু বিজেপি একেবারেই যে খুব গোহারান হেরেছে তা নয়, তারা কিন্তু অনেকটাই তৃণমূলের কাছাকাছি অবস্থান করছে। তাই স্বাভাবিকভাবেই এখানে ভোট কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হবে। এখানে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা যেমন বেশি, ঠিক একইভাবে বিজেপিও কিন্তু এখানে এক চুল জায়গা ছাড়তেও রাজি হবে না, কেননা তারা গত নির্বাচনে অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে যেভাবে হেরেছে এবারে কিন্তু সেই হারটার প্রতিশোধ নিতে চাইবে। কেননা এখানে যে নির্বাচনের জন্য, উপনির্বাচনের জন্য যে বিধানসভা কেন্দ্রগুলিতে হচ্ছে এগুলোতে কিন্তু, অর্থাৎ উপনির্বাচনে তারা কিন্তু ভালো ফল করতে চলেছে। কেননা 2024 লোকসভা নির্বাচনের ভিত্তিতে যদি আমরা বিধানসভা কেন্দ্রিক ফলাফলটা লক্ষ্য করি তাহলে এই বিধানসভা কেন্দ্রগুলিতে কিন্তু জয়লাভ করেছে। অর্থাৎ এখানে যে বিপুল পরিমাণে একটা লোকসভা আসন জয়লাভ করা মানে তার আন্ডারে যে 7টা বিধানসভা আসন রয়েছে সেই 7টাতেই যে তৃণমূল জয়লাভ করছে তা কিন্তু নয়। সেই 7টার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 5টায় জয়লাভ করছে তৃণমূল, 2টোতে জয়লাভ করছে বিজেপি, যে কারণে তৃণমূল সেই আসনটা পেয়ে গেছে। তাহলে বাকি যে 2টোতে বিজেপি জয়লাভ করছে সেই 2টো যদি বিজেপির আসন হয়, এবং সেটা তো এখানেই ঘটেছে, রানাঘাট, দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এগুলোতে বিজেপি জয়লাভ করেছে। কিন্তু এই রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এগুলো যে লোকসভা আসনের অন্তর্গত ছিল সেই লোকসভা আসনে তৃণমূল জয়লাভ করলেও তার অন্তর্গত এই যে বিধানসভা কেন্দ্রগুলো এগুলো কিন্তু বিজেপি জয়লাভ করেছে। স্বাভাবিকভাবেই কিন্তু এখানে ভোট কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে এবং এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে এবং সেই যে পরাজয়, সেই পরাজয়ের কারণে এইখানে তারা কিন্তু শোধ তুলতে পারে, এই ভয়টা কিন্তু তৃণমূলের মধ্যেও রয়েছে। মোট কথা দেখা যাচ্ছে মানিকতলা কেন্দ্রে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা যেমন রয়েছে তেমনি বিজেপিও কিন্তু একেবারে
কাছাকাছি অবস্থান করছে তৃণমূলের, কিন্তু বাকি তিনটে যে আসন রয়েছে অর্থাৎ রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ, এগুলোতে কিন্তু অলরেডি বিজেপি জয়লাভ করে রয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু বিজেপির সিট, বিজেপির আসন, বিজেপির দখলে রয়েছে, বিজেপি এখানে ক্ষমতায় রয়েছে। এইটা কিন্তু খেয়াল করতে হবে। যেমন ধরুন রানাঘাট দক্ষিণ, এখানে কে রয়েছেন? এখানে রয়েছে কিন্তু বিজেপির জগন্নাথ সরকার, এবং এই জগন্নাথ সরকার কিন্তু বেশ প্রভাবশালী নেতৃত্ব, বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব, এবং তিনি কিন্তু শোনা যায় যে তিনি নাকি শুভেন্দু অধিকারীরও বিশেষ ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, এবং সেই সঙ্গে এখানে কিন্তু রাজ্য সভাপতি হওয়ারও একটা চান্স তার মধ্যে কিন্তু রয়েছে। কেননা রাজ্য সভাপতি হওয়া নিয়ে বিজেপির অন্দরে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, যে কম্পিটিশন চলছে, যে মতানৈক্য চলছে, যে মতবিরোধ চলছে, সমস্ত দিক থেকেই কিন্তু দেখতে গেলে এখানে যে সকল রাজ্য সভাপতি হিসেবে মনোনীত হতে চলেছেন বা যাদের নামগুলো গেছে তাদের মধ্যে কিন্তু এই জগন্নাথ সরকারও একজন। এবং লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই জগন্নাথ সরকার কিন্তু 1,86,000 ভোটে হারিয়ে দিচ্ছেন মুকুটমণি অধিকারীকে। এবং এই মুকুটমণি অধিকারও কিন্তু একসময় বিজেপি নেতৃত্ব ছিলেন। দেখুন প্রবলেমটা এই জায়গায় যে একসময় এই মুকুটমণি অধিকারী, যিনি এখন বর্তমানে 2024-এর লোকসভা আসনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন, কিন্তু খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার, তিনি কিন্তু এই রানাঘাট দক্ষিণ থেকেই একসময় বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। এবার দেখুন ব্যাপারটা এরকম হয়েছে যে তিনি জয়লাভ করলেও তার মধ্যে আত্মবিশ্বাস এমন একটা এসে গেছে যে তিনি ভাবছেন যে আমি যদি অন্য দলের প্রার্থী হই তাহলে মানুষ যেহেতু আমাকে দেখে আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, তাহলে আমি অন্য দলে গেলেও সেখানেও আমাকে ভোট দেবে। আর সেটা যে সব ব্যাপারে সর্বক্ষেত্রে সম্ভব নয় সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। একসময় মুকুটমণি অধিকারী কিন্তু এই রানাঘাট দক্ষিণ থেকেই একসময় প্রার্থী হিসেবে অর্থাৎ বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন, কিন্তু মানুষ ভোট দিয়েছেন এই মুকুটমণি অধিকারীকে দেখে নয়, মানুষ কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে ভালোবেসে। স্বাভাবিকভাবেই কিন্তু মুকুটমণি অধিকারী বিজেপি থেকে জয়লাভ করে তৃণমূলে যোগদান করলেও এবারে 2024-এর লোকসভা নির্বাচনে যখন তৃণমূল থেকে প্রার্থী হলেন তিনি কিন্তু এই আসন থেকে পুনরায় পরাজিত হয়ে গেলেন। এখানে কিন্তু জয়লাভ করলেন জগন্নাথ সরকার। অর্থাৎ মানুষ কিন্তু বিজেপিকে দেখে ভালোবেসে ভোট দিয়েছে, প্রার্থীকে দেখে নয়। এটা কিন্তু মুকুটমণি অধিকারীর কাছে অনেকটা বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই তাকে যখন দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস এখানে আবারও টিকিট দিয়েছে বিধানসভা উপনির্বাচনের জন্য, তখন কিন্তু সে অনেকটা পিছিয়ে এসেছে, তার মনে কিন্তু ভয় সৃষ্টি হয়েছে, অর্থাৎ তিনি যদি আবারও হেরে যান এখানে, এই জায়গাটা কিন্তু অনেকটা ভাবে চলেছে। কেননা তৃণমূল কংগ্রেস একদিক থেকে ভেবেছেন যে যেহেতু মুকুটমণি অধিকারী এই আসন থেকে গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন, স্বাভাবিকভাবেই এবারেও যদি তাকে দাঁড় করানো যায় তাহলে হয়তো তিনি জয়লাভ করতে পারেন। হয়তো তিনি এবারে কিছুটা পিছিয়ে পড়েছেন ঠিকই, কিন্তু গতবারে যেহেতু এখানে তিনি জয়লাভ করেছিলেন, স্বাভাবিকভাবে এখানে তিনি জয়লাভ পেতে পারেন এবং এখানে কিন্তু কিছুটা হলেও ভোট তৃণমূলের ভোট ব্যাংকে ঢুকতে পারে। এই ভাবনা থেকে তাকে দাঁড় করালেও মুকুটমণি অধিকারী কিন্তু ভাবছেন যে এবারে যদি আমরা হেরে যাই, কেননা মানুষ কিন্তু বিজেপিকে চায়, বিজেপিকে দেখে কিন্তু ভোট দিয়েছে এবং সে কারণেই সে দাঁড়ালেও তাকেও ভোট দিয়েছে, আবার এবারে জগন্নাথ সরকার দাঁড়ালেও তাকেই ভোট দিয়েছে। অর্থাৎ বিজেপিকে কিন্তু রানাঘাট দক্ষিণের মানুষ ভোট দিয়েছে। যদিও এখানে বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন ধরুন উদ্বাস্তু সমস্যা রয়েছে, মতুয়া ব্যাপারটা রয়েছে। এবারে যদিও মনোজ বিশ্বাসের উপর দল ভরসা রাখছে এবং মনোজ বিশ্বাসও কিন্তু কম ব্যক্তি নন, এখানে প্ল্যান টু অ্যাকশনের উপরে কিন্তু ব্যাপারটা ক্রিয়া করছে। আবার অপরদিকে বাগদা বিধানসভা কেন্দ্রটা দেখুন, এখানেও ব্যাপারটা কিন্তু অন্যরকম। এখানে মেনলি মতুয়া জনগোষ্ঠীর ব্যাপারটা নিয়ে কিন্তু দুই দলের মধ্যে একটা টানাপোড়েন এবং দুই দলের মধ্যে কম্পিটিশান হতে চলেছে। অ্যাকচুয়ালি এবারে নির্বাচন, এবারে কেন যে কোনো নির্বাচনের ক্ষেত্রে কম্পিটিশন হয় দুটো দলের মধ্যে, এক প্রথম এবং দ্বিতীয়। এক্ষেত্রে কিন্তু বর্তমানে যেটা চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। তো বাগদা বিধানসভা কেন্দ্রটা এমনই একটা বিধানসভা কেন্দ্র, লক্ষ্য করুন এখানে কিন্তু মমতা বালা ঠাকুর বারবারই কিন্তু পরাজিত হয়েছেন শান্তনু ঠাকুরের কাছে, এবং এই শান্তনু ঠাকুর কিন্তু বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কিন্তু মনোনীত হয়েছেন। এবং মনোনীত হওয়াই নয়, তিনি কিন্তু মতুয়া পরিবারেরই একজন ভূমিপুত্র বলা চলে। এবং নরেন্দ্র মোদী কিন্তু এটা বুঝেছেন যে মতুয়া জনগোষ্ঠী থেকেই যদি একজনকে
তলিয়ে আনা যায় এবং সেই সঙ্গে তাকে যদি কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়া যায় তাহলে কিন্তু মতুয়া জনগোষ্ঠীর ভোট কিন্তু আমরা ভালোভাবে পেতে পারি। এবং সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু দেখবেন যে ভোটের আগেই নরেন্দ্র মোদী যখন ঢাকায় গিয়েছেন এবং সেখানে মতুয়া মা অর্থাৎ মতুয়া জনগোষ্ঠীর যিনি গুরুমাতা বলা চলে তার যে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন নরেন্দ্র মোদী, সেখানে কিন্তু এই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী এবং মতুয়া ভূমিপুত্র শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে গেছেন, তিনাকে কিন্তু তার পাশে রেখেছেন প্রতি শ্রদ্ধা জ্ঞাপনকালেও। অর্থাৎ এখানে শান্তনু ঠাকুরও যেমন মতুয়া জনগোষ্ঠীর মতুয়ার ভূমিপুত্র, আবার অপরদিকে মমতা বালা ঠাকুরকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বিশেষভাবে প্রাধান্য দিয়েছিলেন এবং তাকে কিন্তু বিধানসভা অ্যাসেম্বলিতে নিয়েও গেছেন। এবারে ব্যাপারটা কি হয়েছে, তারই কন্যা অর্থাৎ মমতা বালা ঠাকুরের কন্যাকেই কিন্তু এবারে এই বাগদা উপনির্বাচনের জন্য, বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য কিন্তু মনোনীত করেছেন। দেখা যাক, কেননা দেখুন একসময় কিন্তু বিশেষ করে আমরা যদি সিপিএমের আমল থেকে লক্ষ্য করি, সিপিএমের যে 34 বছরের রাজত্ব, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে মতুয়া জনগোষ্ঠীর ওপর সিপিএম কিন্তু ততটা গুরুত্ব দেয়নি। তাদের বিভিন্ন নেতা নেত্রীদের কথায় জানতে পারা গেছে যে তারা গুরুত্ব দিতে শুরু করছেন এবং সেটা কিন্তু যখন শুরু করছেন তখন কিন্তু তাদের রাজত্বকাল বা তাদের শাসনকালের কিন্তু তখন ভরাডুবি হতে চলেছে। সেই জায়গা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে মতুয়া মা তথা মতুয়া যে প্রবর্তক, মতুয়ার যে গুরুমাতা, মতুয়া জনগোষ্ঠীকে সঙ্গে কিন্তু তার ঘনিষ্ঠ পরিচয় এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা, সেদিক থেকে কিন্তু সিপিএম লক্ষ্য করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই মতুয়া জনগোষ্ঠীর সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠতা রাখে এবং যেভাবে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে, সেক্ষেত্রে কিন্তু মতুয়ার সমস্ত ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে চলে যাবে এবং সিপিএমের সেই তুলনায় কিন্তু ভোট কমতে চলেছে। এবং সেই জায়গা থেকে তারা কিন্তু পরবর্তীকালে মতুয়া জনগোষ্ঠীর মধ্যে বিশেষভাবে গুরুত্ব দিতে থাকে, কিন্তু তখন তাদের ভরাডুবি শুরু হয়ে গেছে। সেদিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতুয়া জনগোষ্ঠী, এমনকি মতুয়া মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং সেই সঙ্গে এমনকি মতুয়া মায়ের মৃত্যুকালে তার বিশেষ ভূমিকা এবং সেক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমুখী কার্যকলাপ, সমস্ত ব্যাপারেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী যখন এই মতুয়া জনগোষ্ঠী থেকেই একজন ভূমিপুত্রকে তথা শান্তনু ঠাকুরকে একে একে তুলতে তুলতে তাকে যখন একেবারে কেন্দ্রীয় মন্ত্রী পর্যায়ে নিয়ে চলে যাচ্ছেন, তখন কিন্তু মতুয়া জনগোষ্ঠী সিপিএম ছেড়ে তৃণমূল তো দূরের কথা বিজেপির দিকেই কিন্তু এগিয়ে চলেছে। এবং স্বাভাবিকভাবেই এবারেও শান্তনু ঠাকুর এখান থেকে জয়লাভ করেছেন 2024 লোকসভা নির্বাচনে এবং এবারেও এখানে কিন্তু ভোট বিজেপির দিকেই যেতে চলেছে। তৃণমূল এখানে প্রচুর পরিমাণে চেষ্টা করবে, কেননা এখানে যে মমতা বালা ঠাকুরের কন্যা তিনিও তো মতুয়া জনগোষ্ঠীরই অন্তর্গত, তবুও এখানে কিন্তু জাতিগত সংশয়পত্র অর্থাৎ শান্তনু ঠাকুরের এখানে কেন্দ্রীয় মন্ত্রিত্ব, এখানে নেতৃত্বের থেকেও তার যে মতুয়া জনগোষ্ঠী বা মতুয়ার ভূমিপুত্র অর্থাৎ জাতিগত সংশয়পত্রটাই কিন্তু এখানে প্রধান হয়ে দেখা দিচ্ছে নরেন্দ্র মোদীর কাছে। এবং সেক্ষেত্রে মতুয়া জনগোষ্ঠী এখানে বারংবারই শান্তনু ঠাকুরকে জিতিয়েছে এবং সেই সঙ্গে মমতা বালা ঠাকুরকে পরাজিত করেছে। তবুও মমতা বন্দ্যোপাধ্যায় এবারে মমতা বালা ঠাকুরকে এবং তার কন্যা মধুপর্ণা ঠাকুরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং স্বাভাবিকভাবে মধুপর্ণা ঠাকুরকে এবারে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে এবারের উপনির্বাচন 2024 জন্য মনোনীত করেছেন। তবুও এখানে বলা চলে আলটিমেট এখানে বিজেপিরই কিন্তু জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। তবুও এটা সম্পূর্ণ ধারণার উপর বলা চলে, কেননা 2024 13ই জুলাই এই ব্যাপারটা আমাদের কাছে কমপ্লিট হয়ে যাবে, আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবারে আসি রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ব্যাপারে। দেখুন রায়গঞ্জের ব্যাপারটা একটু অন্যরকম। কীরকম? দেখুন রায়গঞ্জে যিনি রয়েছেন তিনি হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এবং এই কৃষ্ণ কল্যাণী কিন্তু শুধু এখানে নেতার থেকেও তিনি একজন ইন্ডাস্ট্রিয়াল ব্যক্তি হিসেবেই বিশেষভাবে পরিচিত এবং তার প্রভাবও। দেখুন কৃষ্ণ কল্যাণী কিন্তু তৃণমূলের ক্ষেত্রে অনেকটাই একেবারে বলা চলে কই মাছ, কেননা কৃষ্ণ কল্যাণী একসময় বিজেপি থেকে কিন্তু দাঁড়িয়েছিলেন, আপনারা সকলেই জানেন, আমরা গত এপিসোডে আলোচনা করেছি। কিন্তু এই বিজেপি থেকে জয়লাভ করলেও তার মধ্যে একটা বাসনা দেখা দিয়েছে যে বিভিন্ন দলে তিনি দাঁড়াবেন এবং সেই জায়গা থেকে তিনি জয়লাভ করবেন, তাতে করে তার এক্সপিরিয়েন্স বাড়বে, তার ব্যক্তিগত সমৃদ্ধি ঘটবে। যাই হোক, তো সেটা কিন্তু হয়নি। তার বিশিষ্ট ব্যবসায়ী এবং ইন্ডাস্ট্রিয়াল ম্যান হিসেবে বিশেষভাবে গুরুত্ব রয়েছে ঠিকই, কিন্তু তিনি এখানে যে জয়লাভ করেছেন সেটা কিন্তু তার কৃতিত্ব নয়, এখানে তার জয়লাভটা ঘটেছে বিজেপির কারণে।
কিন্তু সেটা উনি ভালো হয়তো বুঝতে পারেননি, নাকি বুঝতে চাননি, নাকি অন্য কিছু কারণ আছে। যাই হোক, তিনি কিন্তু দল ত্যাগ করেন। অর্থাৎ তিনি 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে কিন্তু 20,000 ভোটে জয়লাভ করলেও তিনি এই দল ত্যাগ করে তৃণমূলে যোগ দেন এবং তার পুরস্কার স্বরূপ 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাকে একজন সাংসদ হিসেবেও কিন্তু মনোনীত করেন এবং তাকে কিন্তু 2024 লোকসভা নির্বাচনেও প্রার্থী হিসেবে ঘোষণা করেন। কিন্তু এখানে দুঃখের বিষয় যে তিনি কিন্তু পরাজিত হলেন। অর্থাৎ তিনি যেটা ভেবেছিলেন যে তিনি জয়লাভ করেছেন মানে এবারেও এখানে তিনি থেকে জয়লাভ করবে, কিন্তু না, মানুষ বিজেপিকে দেখে বা বিজেপিকে ভালোবেসে ভোট দিয়েছে, স্বাভাবিকভাবেই তিনি কিন্তু পরাজিত হয়েছেন। এবং তিনি তো শুধু নেতা নেত্রী নন, তিনি কিন্তু একজন বিশিষ্ট ব্যবসায়ী। আগেই বলেছি, তার যেমন ফুড ব্যবসা রয়েছে, ব্যক্তিগত একটা সংবাদ চ্যানেল রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তাকে ভোটে দাঁড় করানোর সুযোগ রয়েছে, কেননা তার কিন্তু যেহেতু একজন বড় ইন্ডাস্ট্রিয়াল ম্যান, তাহলে তার কিন্তু এক কথায় বলতে গেলে টাকার অভাব নেই। আর যার টাকার অভাব নেই তার কিন্তু এখানে ভোটে দাঁড় করালে তার পেছনে দলকে কিন্তু খরচ করতে হবে না। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা। অপরদিকে কৃষ্ণ কল্যাণী এটা কিন্তু বুঝতে পারেননি যে টাকা দিয়ে কিন্তু সর্বক্ষেত্রে সব কিছু হয় না। হ্যাঁ, এটা ঠিক যে টাকা যে যত খরচ করতে পারবে তার ভোট ব্যাংকে ভোট আসার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু সব ক্ষেত্রে সেটা নয়। কেন? অন্তর্দ্বন্দ্ব এখানে কিন্তু একটা কাজ করে, গোষ্ঠী দ্বন্দ্ব একটা কাজ করে। যখনই একজন প্রার্থী যখন টাকা দিতে শুরু করছেন, তার অন্তরে যে সকল দলীয় কর্মীরা রয়েছে তারা কিন্তু একে একে টাকা চাইতে থাকে। এবারে আপনি কাকে ছেড়ে কাকে দেবেন, এই একটা প্রবলেম। যদি একজনকে ছেড়ে আরেকজন থেকে দেন সেটা একটা সমস্যা, আবার কাউকে কম দিলেন কাউকে বেশি দিলেন এ এক সমস্যা, টাকা মেরে নেওয়ার ব্যাপার আছে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এই যে অন্তর্দ্বন্দ্ব, এর কারণে কিন্তু তার হেরে যাওয়া বা তার দলের কর্মচারীরা ঠিকঠাক মতো কাজ না করা এক বিশেষ সমস্যার সৃষ্টি হয়। অপরদিকে 2024 যে কার্তিক চন্দ্র পালের কাছে তিনি 6,800 ভোটে পরাজিত হচ্ছেন, অর্থাৎ 6 লক্ষ নয় 6,800 ভোটে তিনি পরাজিত হচ্ছেন। স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবারেও তাকে, যেহেতু 6,800 ভোটে মাত্র পরাজিত হয়েছেন, সেটাকে হার হিসেবে না ধরে তাকে পুনরায় কিন্তু এই রায়গঞ্জ থেকে আবারও সুযোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু একদিকে যেমন এর টাকা পয়সা থাকার কারণে তাকে বিশেষভাবে সুযোগ দিচ্ছে, কেননা এর পেছনে আর কোনো খরচ করতে হচ্ছে না। দ্বিতীয়ত এখানে ভোট যে হেরেছে ঠিকই, কিন্তু এতটাই কম মার্জিনে হেরেছে যে সেটাকে হার হিসেবে না দেখে হয়তো মানুষের কাছে কিছু মনে হয়েছে বা কিছু ভুলবশত দিয়ে ফেলেছে, কিংবা একটা অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এই সকল ভেবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই আবার পুনরায় সিট দিয়েছে। কিন্তু অপরদিকে যে কার্তিক চন্দ্র পাল রয়েছেন তিনি কিন্তু কম প্রভাবশালী ব্যক্তি নন, সেই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে এবং সেই জায়গা থেকেই কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনাও কিন্তু খুব বেশি রয়েছে। এই হচ্ছে মেন ব্যাপার, যে 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলেও আমরা সকলে হয়তো ভাবছি যে মাত্র 4টে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে এবং যেহেতু গোটা রাজ্যে জয়লাভ করেছে এখানে হয়তো জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে, কিন্তু না। অন্তর্দ্বন্দ্ব কী সমস্যা সৃষ্টি হয়েছে, যেমন আমরা ভেবেছিলাম তৃণমূল কংগ্রেস হয়তো খুব তাড়াতাড়ি এটা করতে চাইছে, হয়তো ভাবছি যে একবার জয়লাভ করেছি সেই ঘোরে বা সেই নেশাতেই বা সেই উত্তেজনাতেই হয়তো মানুষ আবারও ভোট দিয়ে ফেলবে, কিন্তু না। অ্যাকচুয়াল আভ্যন্তরীণ ব্যাপার যে এইরকম একটা ব্যাপার ঘটতে চলেছে বা এইরকম একটা হতে চলেছে, সেরকমই একটা অ্যানালিসিস করার আমরা চেষ্টা করলাম। সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আপনাদেরও যদি কিছু বলার থাকে, আপনাদের কিছু পরামর্শ দেওয়ার থাকে, আপনাদের কিছু মতামত জানানোর থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।